বাবা পারিবারিক রাতের খাবারের টেবিলে হেসে বললেন, আমার সব সন্তানকে নিয়ে আমি গর্বিত, শুধু এক টেবিলে বসে থাকা সবচেয়ে ছোট মেয়েটাকে বাদ দিয়ে। মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং রুম হাসিতে ফেটে পড়ল। আমার বড় ভাই রাকিব টেবিলে চাপ্পুর মারল। আপা এলিনা মুখে হাত দিয়ে হাসি চাপার অভিনয় করলো, কিন্তু তার চোখে আনন্দ স্পষ্ট। এমনকি আমার খালা শারমিনও আমার দিকে ঝুঁকে ফিস ফিস করে বললেন, কাঁদিস না যেন, তা না হলে আজকের পারিবারিক আড্ডাই নষ্ট হয়ে যাবে। এই হাসিটা আমার জন্য নতুন ছিল না। ছোটবেলা থেকেই যখনই আমি কোনো ভালো ফলাফল করেছি, বাবা সেটাকে গুরুত্ব দেননি। বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেয়েছিলাম, তিনি বলেছিলেন এসব দিয়ে সংসার চলে না। নিজের যোগ্যতায় বড় বড় প্রতিষ্ঠানের আর্থিক পরামর্শক হিসেবে কাজ শুরু করেছিলাম। তিনি বলেছিলেন অফিসে বসে হিসাব মিলিয়ে কেউ বড় মানুষ হয় না। বাবার ব্যবসায় যোগ দিতে অস্বীকার করেছিলাম বলেই আমি হয়ে গেলাম পরিবারের সবচেয়ে ব্যর্থ সন্তান। আমার নাম নওরিন হক, বয়স 31। তবুও সেই ডাইনিং টেবিলে বসে মনে হচ্ছিল আমি যেন এখনও সেই ছোট্ট মেয়েটাই যাকে সবাই অবহেলা করে। বাবা গ্লাস তুলে বড় ভাই রাকিবের দিকে তাকিয়ে বললেন, রাকিব আমাদের রিয়েল এস্টেট ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাকিব গর্ব ভরে হাসলো। তারপর আপার দিকে তাকিয়ে বললেন, এলিনা সরকারি বড় প্রকল্পের কাজ এনে কোম্পানির নাম আরও উঁচু করেছে। এলিনা নিজের জুসের গ্লাসের দিকে তাকিয়ে বাবাকে ধন্যবাদ জানালো। সবশেষে বড় ভাই মাহিনের দিকে তাকিয়ে বাবা বললেন, আর মাহিন খুব শীঘ্রই হক গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক হবে। ঘরে আবারও হাততালি পড়ল। তারপর বাবা ধীরে ধীরে আমার দিকে তাকালেন, ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি। আর নওরিন কয়েক সেকেন্ড থেমে বললেন, ও বাসায় বসে মানুষের হিসাব নিকাশ করে, এত পড়াশোনা করেও শেষ পর্যন্ত হিসাব রক্ষকই হলো। আবারও সবাই হেসে উঠল। আমি ধীরে ধীরে টেবিলের উপর রাখা ন্যাপকিন ভাঁজ করলাম। শান্ত গলায় বললাম, আপনার কথা শেষ হয়েছে? বাবা হেলান দিয়ে বসে বললেন, এত সিরিয়াস হওয়ার কি আছে, আজ তো বাবা দিবস। আমি মৃদু হেসে বললাম, ঠিক সেই কারণে আপনার জন্য একটা উপহার এনেছি। ব্যাগ থেকে একটা ক্রিম রঙের খাম বের করে বাবার প্লেটের পাশে রাখলাম। বললাম, শুভ বাবা দিবস বাবা। তিনি খামটির দিকে তাকিয়ে হেসে বললেন, কি আছে, আবার কোনো হিসাবের কাগজ নাকি? আমি আর একটি কথাও বললাম না, চুপচাপ ডাইনিং রুম থেকে বেরিয়ে এলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল চকচকে কালো রঙের একটি মার্সিডিস বেঞ্জ। 3 বছর আগে যখন বাবার ব্যবসা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছিল, তখন এই গাড়িটি আমি আমার নিজের প্রতিষ্ঠানের নামে লিজ দিয়ে দিয়েছিলাম। কিন্তু সবাইকে বাবা বলেছিলেন আমার ছোট মেয়েটা জীবনে প্রথম একটা কাজের কাজ করেছে। আমি গাড়ির দরজা খুলে ভেতরে বসলাম। ঠিক তখনই রাকিব দৌড়ে বাইরে এলো। এই কি করছিস? আমি শান্তভাবে বললাম, আমার গাড়িটা নিয়ে যাচ্ছি। কি বলছিস? বাবা তো বলেছে তুই গাড়িটা ওনাকে উপহার দিয়েছিস। আমি ইঞ্জিন চালু করে উত্তর দিলাম, উপহার দেইনি, শুধু ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম। বাড়ির ভিতর থেকে তখনও হাসির শব্দ ভেসে আসছিল। আমি ধীরে ধীরে গাড়ি নিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় বাবা খামটা খুললেন। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে তার চিৎকার ভেসে এলো, নওরিন! আমি গেটের সামনে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে একবার পিছনে তাকালাম। বাবা টলতে টলতে বারান্দায় বেরিয়ে এসেছেন, হাতে ধরা সেই চিঠি। মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে শুকিয়ে গেছে। তিনি মাত্র প্রথম লাইনটা পড়েছেন, অবিলম্বে কার্যকর হচ্ছে হক গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, ভুল তথ্য প্রদান এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগে সকল ঋণ এককালীন পরিশোধের নোটিশ জারি করা হলো। কিন্তু তিনি এখনও জানতেন না সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি ছিল অন্য জায়গায়। যে বিনিয়োগ প্রতিষ্ঠান এই নোটিশ পাঠিয়েছে তার একমাত্র মালিক আমি, নওরিন হক। আমি অফিসে পৌঁছানোর আগেই বাবার 17টি মিস কল জমে গেল। প্রতিটা কলই আমি উপেক্ষা করলাম। অবশেষে 18তম কলটি ধরলাম। ফোনের ওপাশে বাবার ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছিল। নওরিন, এক্ষুনি গাড়িটা ফিরিয়ে নিয়ে বাড়িতে আসো। আমি শান্ত গলায় বললাম, না। তিনি রাগে প্রায় চিৎকার করে উঠলেন, একটি পারিবারিক মজা নিয়ে তুমি 40 কোটি টাকার ঋণ একসঙ্গে পরিশোধের নোটিশ পাঠিয়ে দিতে পারো না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটা সেই অপমানের জন্য নয় বাবা। ফোনের ওপাশে হঠাৎ নীরবতা নেমে এলো। আমি ডেস্কের উপর রাখা একটি মোটা ফাইল খুললাম। গত 18 মাস ধরে বাবা এবং আমার ভাই বোনেরা ভেবেছিল নর্থ ব্রিজ ক্যাপিটাল শুরু আরেকটি বিনিয়োগ প্রতিষ্ঠান। যখন কোনো ব্যাংক হক গ্রুপে নতুন ঋণ দিতে রাজি হয়নি, তখন নর্থ ব্রিজ তাদের সব খেলাপি ঋণ কিনে নিয়েছিল, পরিশোধের সময় বাড়িয়েছিল, দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু বাবা কোনোদিন জানার চেষ্টা করেননি এই প্রতিষ্ঠানের মালিককে।
তিনি শুধু জানতেন টাকা সময় মতো চলে আসে, আর সেই সুযোগেই সবাই সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছিল। বড় ভাই রাকিব কোম্পানির নামে একটি বিলাসবহুল ইয়ট কিনে তার হিসাব লিখেছিল, বিদেশি ক্লায়েন্টের পরিবহন খরচ। আপা এলিনা 3টি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ লোককে কোটি কোটি টাকা পাঠিয়েছিল। আর বড় ভাই মাহিম কোম্পানির অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা নিজের ব্যক্তিগত হিসেবে সরিয়ে লিখেছিল। জমি ক্রয়ের অগ্রিম সব কিছু অনুমোদন দিয়েছিলেন বাবা, কারণ তার বিশ্বাস ছিল যে প্রতিষ্ঠান টাকা দিয়েছে তারা কখনো হিসাব খতিয়ে দেখবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল অন্য জায়গায়। আমার মা মারা যাওয়ার আগে তার সমস্ত শেয়ার 4 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। মা মারা যাওয়ার পর বাবা সেই নথি জাল করেছিলেন, আমার অংশ কেটে পুরোটা বড় ভাই মাহিনের নামে লিখে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমি তো অনেক আগেই পারিবারিক ব্যবসা ছেড়ে দিয়েছি, কখনো এসব নথি পরীক্ষা করব না। গল্পের প্রথম পর্ব দেয়া হলো।